আমি এসএসসি পর্যন্ত আমি সায়েন্সে পড়েছি, তারপরে ইন্টারমিডিয়েটে গিয়েও সায়েন্সে পড়েছি, ডাক্তার হতে পারিনি, ডাক্তারি ভর্তি পরীক্ষা দিয়েছি, সেখানে টিকিনি। তারপর আমার মা চেয়েছিল যে আমি সায়েন্সেই যেন পড়াশোনাটা করি, কিন্তু আমি মার কথাটা তখন একটু অবাধ্য হয়ে আমি নিজে কমার্স পড়তে গিয়েছি। তারপরে আমি কবিতা শিখতে গিয়েছি। কবিতা শিখতে গিয়ে আমি যখন দেখলাম যে না, আমি সবচেয়ে ভালো কি পারি, দেখলাম যে আমি কথা বলতে শিখেছি। তখন ভাবলাম যে এই কথাটা লাগে কোন ক্যারিয়ারে, তখন দেখলাম যে মার্কেটিংয়ে এটা লাগে। তখন আমি মার্কেটিং পড়েছি, যার কারণে আমি কিন্তু হতাশাবাদীদের দলে নই, কারণ আমি একটা সময় পর থেকে আমি আমার লাইফটাকে আমি আমার মতো করে সাজিয়েছি। স্যার কেমন আছেন? জি, আমি ভালো আছি। আমাদের গল্প কথা চ্যানেলের প্রথম গেস্ট হিসাবে আপনাকে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ আমাকে এই আপনার যে গল্প ও কথা বলার যে চ্যানেল, সেখানে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। স্যার, আমি যতদূর জানি আপনি ব্যক্তি জীবনে অনেক বেশি সফল এবং ব্যবসায়িক জীবনেও আপনি অনেক বেশি সফল। আমাদের আন্ডার 25 এজের আমরা যারা আছি তাদের একটা কমন চিন্তা ভাবনা থাকে, আমরা যাদেরকে আইডল ভাবি, আমরা যাদেরকে সফল হিসেবে চিনি, তাদের জীবনে হয়তো কখনো ডাউন সাইড আসে নাই। তাদের লাকটা হয়তো অনেক বেশি ভালো, যেই জন্য তারা তাদের 35-40 এজের ভিতরে তারা আজকে মিলিয়নিয়ার, তারা ব্যক্তি জীবন এবং ব্যবসায়িক জীবনে সফল, এবং তাদের জীবনে আমরা ভাবি কখনো হতাশা আসে না। আমার প্রশ্নটা হচ্ছে, সত্যি কি তাই? তাদের কি জীবনে হতাশা কখনোই আসে না? আমার কাছে অবশ্য সফলতার সংজ্ঞাটা একটু ভিন্ন। আমি মনে করি সফল বলতে এটা ব্যাপক অর্থে সফলতাটা একটু ডিফারেন্ট। জি। যেমন কেউ একজন হয়তো পড়াশোনা করতে পারেনি, কিন্তু ভালো ছবি আঁকতে পারে। কেউ হয়তো ভালো ছবি আঁকতে পারে না, ভালো কথা বলতে পারে। কেউ হয়তো সেটাও পারে না, হয়তো ঢোল বাজাতে পারে। অর্থাৎ যেই জায়গাটা নিয়ে কাজ করতে চায় এবং সেই জায়গাটাতে যদি সে ভালো করতে পারে, সে নিজে যদি সন্তুষ্ট থাকে, তখন আমি তাকেই আসলে সফল বলি। তো সেই ক্ষেত্রে আর এই কাজগুলো করার ক্ষেত্রে, সফলতা আনার ক্ষেত্রে আমরা যেটা ভাবি, যেটা আপনি বললেন যে ডাউন সাইড থাকে কি না, এটা হ্যাঁ, এটা প্রত্যেকটা মানুষেরই থাকে। আমরা সেই জায়গাটাতে খেয়াল করি না, আমরা নিজেদেরটা দেখতে পাই। তখন আমরা ভাবি আমি মনে হয় এই কষ্টটার মধ্যে আছি, আর উনি মনে হয় এই কষ্টটা পার হয়ে আসেননি। কিন্তু আমরা যখনই কোনো সফল মানুষের কথা শুনি, সেটা ক্রিকেটার হোক, ব্যবসায়ী হোক বা শ্রমজীবী মানুষ হোক, তাদের আমরা সফলতার যদি গল্পটা আমরা অবলোকন করি, কিন্তু তাদের সাথে যদি আমরা কথা বলতে যাই এবং তাদের যদি ইতিহাসটা আমরা জানতে চাই, তখন জীবন বৃত্তান্ত জানতে চাই, তখন আমরা দেখতে পাই যে তাদেরও সেই সময়টা ছিল। এখন বিষয়টা হচ্ছে এই যে মানে ডাউন সাইড যেটাকে বলা হয় বা হতাশাজনক যে বিষয়টা, সেটা প্রত্যেকের ক্ষেত্রেই থাকে। কে কিভাবে সেটাকে মোকাবেলা করছে এটার উপর নির্ভর করে যে কে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। যারা এই সমস্যাগুলোকে এড়িয়ে যেতে পারে বা মোকাবেলা করতে পারে, করে যখন তারা একটা জায়গায় গিয়ে অবতীর্ণ হয়, তখন আমরা তাদেরকে সফল বলি এবং আমরা ভাবি সে হয়তো খুব লাক বলতে কিছু নেই, খুব একটা বড় কিছু, খুব একটা অবদান থাকে না লাকের, তখন আমরা বলি হ্যাঁ সে ভাগ্যবান। তো আমি মনে করি আমার কাছে লাকটা অন্যরকম। আমার কথা, আমি বেঁচে আছি, আমি সুস্থ আছি, এটাই আমার লাক। এছাড়া বাকি কোনো কিছুতেই আমি লাকের বিষয়টা ভাবি না। তাহলে কি আমাদের জীবনের সুখে থাকার কি মূলমন্ত্র হওয়া উচিত এই তিনটা জিনিসই, যে আমরা সুস্থ আছি, ভালো আছি, বেঁচে আছি? এটা প্রথম। এটা এখানেও আমি একটা গল্প আপনাকে বলি, জি। যেহেতু আমাদের অনুষ্ঠানের নামই গল্প কথা। তো 2011 সালে আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম। তো ওখানে একজন বড় ব্যক্তি ছিলেন, বিজনেসম্যান ছিলেন। তো তার সামনে আরেকজন বিজনেসম্যান, সে ব্যবসাটা ভালোভাবে করতে পারছিল না, দুজনই বিদেশি। তো সে এসে বলছিল যে আমার লাকটা খারাপ, এজন্য আমার ব্যবসাটা আমি ভালোভাবে করতে পারছি না।
তো আমি তখন দর্শকের মতো পাশেই বসেছিলাম। তখন যে মালয়েশিয়ান যে ব্যক্তি, উনি মূলত পাইলট ছিলেন। তো উনি বলল যে না, ডোন্ট সে, এভাবে বলো না যে তোমার লাক খারাপ, তুমি যে বেঁচে আছো সেটাই তোমার লাক ভালো। যদি তুমি বেঁচে না থাকতে, দেখো এই মুহূর্তে তুমি চিন্তা করে দেখো সারা পৃথিবীতে কত লক্ষ, কত হাজার হাজার লোক এই মুহূর্তে মারা যাচ্ছে, এবং কত মানুষ তার বয়স পূর্ণ হওয়ার আগেই বিভিন্ন বয়সে মারা গেছে। তুমি মারা যাওনি, তার মানে তুমি বেঁচে আছো। এটাই তোমার লাক হওয়া উচিত, এটাই তোমার ভাবা উচিত যে তোমার ব্যাড লাক না, তোমার এটা গুড লাক। যে তুমি সেই থেকে আমি নিজেও ভাবি যে এখন পর্যন্ত যদি আমি বলি আমি বেঁচে আছি, এটা আমার সৌভাগ্য। আমি সুস্থ আছি, এটাও আরেকটা সৌভাগ্য। তো তারপরে বাকি যেগুলো থাকে সেগুলো হলে আরও ভালো হতো। আমরা এই দুটো যদি করতে পারি, আমি বেঁচে থাকতে পারি এবং সুস্থ থাকতে পারি, তারপর যেই কাজগুলো আমরা করব সেইগুলোকে যদি আমরা সফল করার জন্য আরও চেষ্টা করতে পারি, তখন আমরা বলতে পারি যে আমরা সফল হচ্ছি। জি স্যার, এটা একটা আপনি ভালো পয়েন্ট বলেছেন, কিন্তু আমার যেটা মনে হয় আপনার এই কথাগুলা আমরা অধিকাংশ মানুষই জানি, জীবনের কোনো না কোনো সময় কোথাও না কোথাও আমরা পড়েছি, শুনেছি, কিন্তু না সিচুয়েশনে আমরা এই জিনিসগুলো ভুলে যাই। যখন আমাদের চারদিক থেকে এক্সপেকটেশনগুলো আমাদেরকে গ্রাস করতে থাকে, তখন আমাদের কাছে এই নৈতিক কথাগুলা আমাদের ওইরকম ইম্প্যাক্ট ফেলে না লাইফ। এখান থেকে মানে আমরা কিভাবে বের হব? এখন এটা আসলে সত্য কথা বলতে হতাশা, হতাশা ভেতর থেকে তৈরি হয়, এবং বললে খারাপ শোনা গেলেও আমি বলি আমাদের জীবনে হতাশাটা শুরু হয় আমাদের পরিবার থেকে। এবং আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশের জাতিগতভাবে আমরা একটু হতাশাবাদী জাতি। আমরা সবসময় হতাশার মধ্যে ডুবে থাকতে পছন্দ করি, আমরা ভালো কিছুতে খুব একটা করি না। তো এবং এটা আমার দৃষ্টিতে যেটা দেখি আমি, সেটা হচ্ছে পরিবার থেকেই শুরু হয়। আমাদের মা বাবা তারা প্রথম থেকেই আমাদের ভালো করতে গিয়ে আমাদের একটা হতাশার মধ্যে ফেলে দেয়। কিভাবে ফেলে দেয়? যে এমন ধরেন কেউ হয়তো একজন খুব, আমার ছেলেটা, তার কোনো একটা ছেলে হয়তো সে খুব ভালো ক্রিকেট খেলছে, তো আমার তার বাবা মা কি করে, তখন তাকে বলে যে এই খেলা বাদ দে, এটা দিয়ে কোনো লাভ হবে না, জীবনে কোনো উন্নতি করতে পারবি না, পড়াশোনা কর, মন দিয়ে পড়াশোনা কর। তো তখন তার ভালো লাগা বিষয়টাকে বিসর্জন দিয়ে তারা তাকে চাপিয়ে দিচ্ছে পড়াশোনা করতে। এবং আরও একটা বিষয়, আমি সবচেয়ে বড় যে সিরিজ অফ হতাশা দেখি আমাদের দেশে, সেটা হচ্ছে আমরা যখন স্কুলে থাকি তখন আমার ইচ্ছে কাজ করে না। আমার মা চায় আমি ডাক্তার হই, আমার বাবা চায় আমি ইঞ্জিনিয়ার হই, আমি চাই হয়তো আমার ভালো লাগে হয়তো ভূগোল, আরেকজনের হয়তো অন্য কোনো সাবজেক্ট। তারপরে আমাদের দেশে যেহেতু সায়েন্স আর্টসের একটা ব্যাপার থাকে, আমাদের জেনারেশনের সময় ছিল যে 8 থেকে 9-এ ওঠার সময় আমরা সায়েন্স নেব না আর্টস নেব না কমার্স নেব। দেখা গেছে আমার বাবা চাচ্ছে আমি সায়েন্স পড়ি, মা চাচ্ছে হয়তো আর্টস পড়ি, আর আমি হয়তো আমার ভালো লাগছে হয়তো কমার্স। টিচাররা বলছে না তুমি এটা পাবা না, তুমি ওটা পাবা। তারা আমাকে চাপিয়ে দিচ্ছে যে আমি সায়েন্স আর্টস না কমার্স পড়বো। এই যে একটা বৈপরীত্য থাকে, এখান থেকে আমরা হয়তো মা বাবা বা টিচার যেটা দেয় আমরা তখন সেটাকে নিয়ে নেই। তারপর আমরা এসএসসি পাশ করি, পাশ করার পরে কলেজে ভর্তি হওয়ার সময় আমি হয়তো যেটা চাই সেটা হতে পারি না, সেটা করি। তারপর ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এইটাও আমার উপর নির্ভর করে না, অনেক কিছুর উপর নির্ভর করে, পাওয়ার উপরে নির্ভর করে। যেহেতু আমরা একটা জনবহুল দেশে আমরা জন্মগ্রহণ করি, সেখানে আমরা চাইলেই একটা সাবজেক্ট আমরা নিতে পারি না। তারপরে যখন পড়াশোনা ইউনিভার্সিটিতে যাই, তখন কেউ হয়তো তার ভালো লাগে হিস্ট্রি, কিন্তু তাকে পড়তে হয় ইসলামিক স্টাডিজ, মানে পছন্দ মতো, কারণ সে চাইলেই তো হবে না, সে পাচ্ছে না, সে সাবজেক্টটা পড়ে। তারপর যখন চাকরি করতে যায়, চাকরি করতে পরে একটা চাকরি পায় একটা, তারপরে যখন বিয়ে করতে যায় তখন দেখা গেল যে বউ বলে একটা, মা নিজে চায় একটা। তা আমাদের হতাশার আসলে আমি বলি যে সূতিকাগারটা শুরু হয় ওই ছোটোবেলা থেকেই, আমার পরিবার থেকেই শুরু হয়। সমাজে প্রত্যেকেই আমাদের হতাশাগ্রস্ত হতে সাহায্য করে, কেউ বলে না যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। তো এখান থেকে আমাদের জেনারেশন টু জেনারেশন আসলে এভাবেই আমরা পার করছি। বিয়ে করার ক্ষেত্রেও আমাদের এরকম হয়, আমার যাকে ভালো লাগে হয়তো তাকে আমি বিয়ে করতে পারি না,
মানে সব কিছুর মধ্যেই আমাদের এই যে চাওয়া পাওয়া অবস্থানের যে একটা বৈপরীত্য থাকে, সেটাই হচ্ছে আমাদের হতাশার একটা মূল কারণ। আপনার কথাগুলোর সাথে আমি পুরোপুরি একমত। আমার এখন যেই বিষয়টা জানতে ইচ্ছে হচ্ছে সেটা হচ্ছে, আপনি যে সিচুয়েশনের কথা বলেছেন আমার চোখের সামনে এই সিচুয়েশনগুলা একদম ক্লিয়ার, এবং এই সিচুয়েশনের মধ্যে আমি অলরেডি পড়েছি। আমার ক্যারিয়ারের ফ্লোগুলো এরকমই হয়েছে, এবং আমার ফ্রেন্ড সার্কেল, এবং আমি মনে করি আমাদের এই অনুষ্ঠান যারা দেখছে তাদের জীবনেও কোনো না কোনো জায়গায় তারা এই মারপ্যাচের এই যে এই ঝামেলাটাতে তারা পড়েছে। আমি নিজেও পড়েছি। হ্যাঁ, তো এটা যুগ 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 যাবৎ চলে আসতেছে, এখান থেকে কি উত্তরণের কোনো উপায় নেই? আছে, আছে, অবশ্যই আছে, এবং এটার ক্ষেত্রে আমাদের একটু একটু কাজ করতে হবে, ভাবতে হবে। আমরা তো ভাবি না। আমাদের সবচেয়ে দেখেন খেয়াল করে যে কবি যে কবিতাটা লেখে, তো রবীন্দ্রনাথও কবিতা লিখেছে, নজরুলও কবিতা লিখেছে, জীবনানন্দ দাশও লিখেছে, সবাই কিন্তু কবিতা লিখেছে বাংলা ভাষায়। শব্দগুলো কিন্তু একই, জি, বর্ণগুলো কিন্তু একই। সেই নদী নিয়ে, গাছপালা নিয়ে, একই 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 ম্যাটেরিয়াল নিয়েই কিন্তু রবীন্দ্রনাথও কবিতা লিখেছে, নজরুলও কবিতা লিখেছে। একই বর্ণমালা ক খ, এটা নিয়েই কিন্তু প্রত্যেকেই কবিতা লেখে। কিন্তু প্রত্যেকের কবিতাগুলো একটা থেকে আরেকটা আলাদা। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি এই জন্য যে আমরা আমাদের ভাবনাগুলো, মানুষ আমাদের যে সমস্যাগুলো, এটা কিন্তু সব মানুষেরই এক, এই ভূখণ্ডের সবারই একই ধরনের সমস্যা। তো আমরা আমাদের ওই বর্ণমালা কি সাজিয়ে কি কবিতা লিখতে পারি, সেরকম আমরা আমাদের হতাশা, আমাদের জীবনটাকে কিভাবে সাজাতে পারি, সেটা অনেকটা আমার উপরও নির্ভর করে। হয়তো ছোটবেলা থেকে নির্ভর করে না। যেমন আমার ক্ষেত্রে বলি, এখানেও আমি একটা গল্প বলি। তো ছোটবেলা থেকে আমার মায়ের ইচ্ছে ছিল আমি ডাক্তার হই। আচ্ছা, আমার ইচ্ছে ছিল আমি বাংলার টিচার হই। আমার সমাজ আমি চেয়েছে হয়তো কমার্স পড়ার, মানে ভিন্ন ভিন্ন করার পর আমার লাইফেও তাই হয়েছে। আমি আচ্ছা। আমি এসএসসি পর্যন্ত আমি সায়েন্সে পড়েছি, তারপরে ইন্টারমিডিয়েটে গিয়েও সায়েন্সে পড়েছি, ডাক্তার হতে পারিনি, ডাক্তারি ভর্তি পরীক্ষা দিয়েছি, সেখানে টিকিনি। তারপর আমার মা চেয়েছিল যে আমি সায়েন্সেই যেন পড়াশোনাটা করি, কিন্তু আমি মার কথাটা তখন একটু অবাধ্য হয়ে আমি নিজে কমার্স পড়তে গিয়েছি। তারপরে আমি কবিতা শিখতে গিয়েছি। কবিতা শিখতে গিয়ে আমি যখন দেখলাম যে না, আমি সবচেয়ে ভালো কি পারি, দেখলাম যে আমি কথা বলতে শিখেছি। তখন ভাবলাম যে এই কথাটা লাগে কোন ক্যারিয়ারে, তখন দেখলাম যে মার্কেটিংয়ে এটা লাগে। তখন আমি মার্কেটিং পড়েছি। যার কারণে আমি কিন্তু হতাশাবাদীদের দলে নই, কারণ আমি একটা সময় পর থেকে আমি আমার লাইফটাকে আমি আমার মতো করে সাজিয়েছি। এখন কথা বলা হচ্ছে আমার নেশা এবং পেশা। সেই কবিতাও আমার সাথে এখনও আছে, এবং ওই কবিতাকে ব্যবহার করেই কিন্তু আমি মার্কেটিংয়ের কাজটা করে যাচ্ছি এবং সফলভাবে করে যাচ্ছি। তো এটা এই জন্য বললাম, যদি আপনি হতাশা থেকে বেরিয়ে আসতে চান, দূরীভূত করতে চান, কিছুটা ঝুঁকি তো নিতেই হবে যে আমার কোনটা ভালো লাগে এবং কোনটাতে আমি সফল হতে পারি, সেই দিকে আপনাকে চালিত হওয়া, প্লাস আপনার বাবা মা বা যারা আছে তাদেরও একটু সহযোগিতা করা প্রয়োজন, যে কারণ ও যেটা করতে চাচ্ছে সেটা করে দেখুক কি হয়।